কি কে কে ওখানে? কি তুমি? না না না, এগিয়ে এসো না, সরে যাও বলছি, এগিয়ে এসো না। এত রাতে তুমি কেন? হ্যাঁ, এগিয়ে এসো না। না নমস্কার, আমি ইভান সরকার। স্কেয়ার অ্যালার্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন লাগছে আমাদের পরিবেশনা? আপনাদের ভালো লাগা খারাপ লাগা সমস্তই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সাথে নতুন নতুন গল্প পেতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজ আপনাদের জন্য রইল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কবচের অভিশাপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, হিরে মানিক জলে, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কবচের অভিশাপ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মামার বাড়ি। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল। সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছে। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছে। সবাই মিলে তাকে অভ্যর্থনা করল। এই যে আসু বাবু, সব ভালো তো? নমস্কার। নমস্কার নমস্কার। ওই একরকম চলে যাচ্ছে। তা আপনাদের সব ভালো তো? ভালো আর কই, জ্বরজারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এইটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছে, সঙ্গে করে নিয়ে এলাম। তাই বেশ করেছে, বেশ করেছে। আনবেনই তো। কি করা হয় বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কোড়ে আঙুল টিপে দিলাম। কলকাতার অফিসে চাকরি করে। বেশ বেশ, এসো বাবাজি, এসো, বসো, এদিকে বসো। এবার মামার আঙুল টিপে দেওয়ার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছে আমার ছিল না। নন্দোৎসব এবং আনুষাঙ্গিক ভোজন পর্ব শেষ হল। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, নমস্কার। কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাবার ইচ্ছা আছে, সুবিধা হবে কি? বিলক্ষণ, খুব সুবিধে হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহারাদি করবেন। কিন্তু না না, তা আবার কেন? আপনাদের পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরা হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, মাছ ধরতে যাবেন কেবল এই একটা শর্তে। হ্যাঁ, কি বিপদ বলুন দেখি। আচ্ছা আচ্ছা, তাই হবে খন। পরদিন সকালে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন।
সঙ্গে ছগাছা ছোট বড় ছিপ, দুখানা হুইল লাগানো। বাকি সব বিনা হুইলের, টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। মামাকে হেসে বললেন, এলাম বড়বাবু, আপনাকে বিরক্ত করতে। এই একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে দেন। ওই কেঁচোর চাল লাগাতে হবে। তা এখন বসবেন নাকি ও বেলা? না না, এবেলা বসা হবে না। মাঝে চাল লাগাতে 2 ঘন্টা দেরি হয়ে যাবে। ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। তাই একটু সকাল সকাল যদি ওই আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্যে তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘন্টাখানেক পরেই জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাৎ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস হোক। তা একটুখানি না হয়? ওসব তো খেতে পাইনে, একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে। আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার উপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজে ওই বাড়ি না থাকলে চলে কই, লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। আমি পল্লীগ্রাম সম্পর্কে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিল। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? বলা নিরাপদও নয়। শোভনতা ও রুচির কথা যদি বাদও দিই, তবে গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। তিনি খুব সামান্যভাবে থাকেন, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়ে কোনো ঝুট ঝামেলা নেই। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় 2টো, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন। মামা নিতে চাইলেন না, বললেন, কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন তার খাজনা নাকি? হ্যাঁ? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, আরে রামো 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 রামো, তাই বলে কি বলছি, রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, ও আমি নিতে পারবো না। ও নেওয়ার আমাদের নিয়ম নেই। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমাকে বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে। তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি এখানে নতুন এসেছো তাই জানো না, নিলে উনি দুঃখই পেতেন। উনি বড় কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এই বসে রেঁধে খেতে হয়, তাও স্বীকার। অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলার স্বভাব আমার ধারণা, একটু বাড়িও বলেন হয়তো। ঠিক ধরেছ, মাছ নিইনি তার আরেকটি কারণ। উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে আমাদের চামার ভাববে পুকুরে মাছ ধরেছে বলে ওর থেকে আমরা মাছ নিয়েছি। না মামা, এটা আপনার ভুল। এই কথা ভাববার কারণ কি লোকদের? তা কখনো কেউ ভাবে?
তা যাই হোক, মোটের ওপর ও কথা ওঠা আমি পছন্দ করি নে। উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আজ আসছেন বহুদিন। দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ওই স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গায়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার উপরওয়ালা নিবারণবাবু লিখেছেন, খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজ আছে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আর একটা কাজে 2-3 দিনের জন্য পাটনা গেছেন। আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গেছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়, এলাহাবাদ গভর্নমেন্ট থাম ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটা দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্পর্কে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন। 8-10 দিন তবুও রয়ে গেলাম। সেদিন সন্ধেবেলা হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন, আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। আমায় বললেন, সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাওয়ার জন্য। আমি ব্যস্ত হয়ে বললাম, মামার বাড়ি কারোর অসুখ? মানে সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই মনে হয়। টেলিগ্রামের মধ্যে কারো অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদে গিয়েছো, আজই তোমার ফিরবার তারিখ, তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, ওহ, এসেছিস সুশীল? যাক, বড্ড চিন্তায় পড়েছিলাম রে বাবা। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। আমি ভীত ও বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলি মশাই? মানে সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগির স্নানাহার করে নাও, সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারুর একটা ঘটি চুরি হয়নি, সেইখানে খুন হয়ে গেছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করল না, বা আমার সম্পর্কে কেউ কোনো আগ্রহ দেখালো না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়াগায় ওর নাম কেউ শোনেনি, আমাকে সেখানে চিনবেই বা কে? মামা জিজ্ঞেস করলেন, লাশ কি নিয়ে গিয়েছে? সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার কিভাবে ঘটল? আজ হলো শনিবার, কবে খুন হয়েছেন তিনি? গ্রামের লোক যেরকম বলল তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে, তবে বুঝবো মিস্টার সোমের কাছে তোমার শিক্ষানবিশ করতে দিয়ে
আমি কিছু ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সে তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। অসুবিধে কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যেই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছ এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা জেনে রেখো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটা বাড়ি হচ্ছে। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহকুমা থেকে ফেরেনি, তবে একটা প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞেস করলাম, গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। আচ্ছা, কখন? বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল। উনি হাটে যাওয়ার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছ থেকে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেই দিকে আঙুল দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বের করে দিয়ে বললেন, এসো বাবা, বসো বাবা, বসো বসো। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি একা থাকেন নাকি বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো আর কেউ নেই। ওই মেয়ে জামাই আছে, তারাই দেখাশোনা করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এই এখান থেকে ওই 4 ক্রোশ মতো দূর হবে সাধুহাটি গাঁ, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন তো আমি বাইরে রোয়াকে বসে জব করছিলুম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ শুনেছি। রাত 10টা পর্যন্ত উনি ওনার রান্নাঘরে রাঁধছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখনও পর্যন্ত আলো জ্বালা ছিল। আচ্ছা, মানে তখন রাত কটা হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গাঁয়ের লোক, ঘড়ি তো আর নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা ওই শব্দ শুনেই বুঝি কখন কোন গাড়ি এলো গেল। একা থাকতে না রাত পর্যন্ত রান্না করছিল? এত কি রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, বোধহয় মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? আমরা পরে জেনেছিলুম বাবা। ওই হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারাই বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো! বৃদ্ধ যেন সেই দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করলেন। তারপর একটু সময় নিয়ে স্থির হয়ে বললেন, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা পাক দিয়ে ওঠে। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলাম, কেন কেন কি ছিল রান্নাঘরে? সে থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড় গোড় ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে আবার ধস্তাধস্তির চিহ্নও ছিল। মনে হয় তিনি খেতে বসেছিলেন, আর তার খাওয়া শেষ হওয়ার আগেই তাকে যারা খুন করে তারা এসে পড়ে। সবাই কি এই দৃশ্য দেখেছে? হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে।
পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হয়েছে ব্রাহ্মণের খাওয়া শেষ হওয়ার আগেই খুনেরা এসে তার ওপর হামলা করে। আচ্ছা, বেশ। এ গেল বুধবার রাতের ব্যাপার। সেই দিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলুম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলেই ভেবেছিলাম উনি বোধহয় কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলুম উনি বোধহয় ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর তো বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো লাগাতার। সবাই ভাবলো ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছে সব বললুম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো। গন্ধটা তখন বেশ বেড়ে উঠেছে। পচা তালের গন্ধ বলে আর মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানলা খোলবার চেষ্টা করলে, কিন্তু সব জানালা ভেতর থেকে বন্ধ। তখন দৌড় ভাঙাই সাব্যস্ত হলো। পরের ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দপাদারকে ডেকে এনে তাদের সামনেই দৌড় ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, আর মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বের করা। ঘরের বাক্স প্যাঁটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর তো না ছেলেদের টেলিগ্রাম করা হলো। মানে এ ছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিছু জানিনি। রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? না তো, এমন কিছু তো শুনিনি। অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই, তখন ও রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেননি, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাত্রির, অমাবস্যা, তার ওপর টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকেই। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, তখন তো কিছুই জানতুমনি। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো, তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজই ওনার গলার ডাক শোনা যেত, কিন্তু সেদিন আমি আর তা শুনিনি। আপনি ঘুমিয়ে পড়েছিলেন হয়তো? না বাবা, বুড়ো মানুষ, ঘুম তো আর সহজে আসে না। চুপ করে বিছানায় শুয়ে থাকি। সেদিন আর ওনার কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানে আসেনি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায়ই বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞেস করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির উপর সে তত জোর দেয়নি। তোমার জেরায় তা তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে, বুঝলে? সেদিন আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে কাছা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে প্রতিশ্রুতি দিল। আমি বললাম, কারোর ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল,
টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে যে কাজ করলে কি করে বলি বলুন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো সেটা জানতাম। ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক, ব্যাংক ট্যাঙ্ক অত সব বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোঁতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কি না? কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও একটা মজা, বাবার খাতাপত্র সেসবের সঙ্গে চুরি হয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা কাকে ধার দেওয়া ছিল। খাতাপত্র নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখা লেখাতেন সদগোপ বাড়ি ননী ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনত। ননী ঘোষের বয়স কত হবে তা? 30-32 হবে। ননী ঘোষ লোক কেমন, মানে তার উপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। যখন যাকে পেতেন তখন তাকেই ধরে লিখিয়ে নিতেন। স্কুলের ছেলে গণেশ বলে আছে, ওই মুখজ্জে বাড়ির থেকে পড়ে, তাকেও দেখিয়ে একদিন ডেকে এনেছেন শুধু ননী ঘোষের উপর সন্দেহ করে। কি করব? আর কাকে দেখেছেন? আর মনে হচ্ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতে কার লেখা? ননীর হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনিরা তো সে খাতাও নিয়ে গেছে। কাকে বেশি টাকা ধার দেওয়া হয়েছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা। 10, 5, 20, বড় জোর 30-এর বেশি টাকা একজনকে তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটা বড় চত্বর, তার চারিধারে নারকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন যেন। ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো, তা বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, এমন মেঘমেধুর বর্ষা দিনে গাছপালার শ্যাম শোভা উপভোগ করতে ছাড়ি কেন? বসলাম এসে চত্বরের একপাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলাম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলো প্রণালী শিখেছি খুনের কিনারা করবার, সবগুলো পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভদের প্রণালী, এখানে তার কোনোটাই খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গেছে। পায়ের দাগ সম্পর্কেও ঠিক সেই একই কথা। খুন হওয়ার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে যে তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গেছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে তারা জানে না। একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ যে তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়, 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ, শেষ, সব ফিনিশ। গোলমাল চুকে গেছে, চোখে দেখিনি পর্যন্ত। সেটা অস্ত্রাঘাতের চিহ্ন দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। একেবারে অন্ধকারে ঢিল ছোঁড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে না,
আমাকেও তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি তবে মামা বলেছেন আমাকে এই লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন, নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে দেবেন, ছবি আঁকতে শেখাবেন বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলাম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানতো যে ঘরে কত টাকা মজুত, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এই বিষয়ে একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানতো। একটা কথা আমার হঠাৎ মনে হলো, কিন্তু জিজ্ঞেস করব কাকে? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ও ব্যস্ততার সঙ্গে বলল, কি দরকার বাবু? আপনার বাড়ি কোথায়? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননীর মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয়ে কাঁচুমাচু মুখ করে বলল, ও হ্যাঁ হ্যাঁ, যা জিজ্ঞেস করার করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? হ্যাঁ, আমিও লিখেছি। দু একদিন ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও লিখিয়েছিলেন। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? যে আগে তা লিখতাম। কতদিন লিখছো? দেখো, মিথ্যে বললে কিন্তু ধরা পড়েই যাবে। ঠিক বলবে। প্রায় লিখতাম বাবু, 2 বছর ধরে লিখেছি। আর কে লিখতো? হ্যাঁ, ওই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, তার বয়স কত? তা হবে ওই 15-16 বছর হবে। আর কে লিখতো? আর তো ওই হ্যাঁ ওই সরফরাজ তরফদার, ও লিখতো। হ্যাঁ, সরফরাজ তরফদার। তার বয়স কত? কি করতো? সে তো এখন বাবু মারা গিয়েছে। বাদ দাও সে কথা। কদিন আগে মারা গেছে? 2 বছর হবে। এবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা বাবু। মিথ্যে বলবে না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে কেন বলতে যাবো বাবু? মিথ্যে বলিনি বাবু। ওই 2000 টাকাই হবে বাবু। ঘরে মজুদ কত ছিল? তা তো আমি জানি না বাবু। আবার বাজে কথা, ঠিক করে বলো। বাবু আপনি আমায় মেরে ফেলুন, যাই করুন বাবু। ও মজুদ টাকা কত তা আমি কি করে বলবো বাবু? আমি কি অত জানতাম নাকি বাবু? হ্যাঁ, ওই গাঙ্গুলি মশাই আমার সে টাকা দেখায়নি তো বাবু। ওই খাতায় মজুদ তহবিল লেখা থাকতো, সেখান থেকে একটা আন্দাজ আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ আর 700-800 টাকা হবে বাবু। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকে তাই আন্দাজ হতো বাবু। আমি এসব জানিনি বাবু। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস হবে বাবু। কিন্তু বিশ্বাস করুন, আমি 2 মাসের মধ্যে আর খাতা লিখিনি বাবু। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি বাবু, বিশ্বাস করুন বাবু। ওই ছেঁড়া খাতা বেরোলে আপনি ওই হাতের লেখা দেখেই বুঝতে পারবেন বাবু। হ্যাঁ। কোনো মোটা টাকা কি তার মরার আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকেই ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে ওই 200-100 টাকা তো না, অত টাকা তিনি কাউকে কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন খাতকে 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে 150 টাকা। তা হতেই পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব, ভাদ্র মাসে ধান হওয়ার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা হতে পারে না বাবু। ওরা শোধ দেয় ওই পৌষ মাসে, আবার ধার নেয় ওই ধান পাট বুনবার সময় চৈত্র বৈশাখ মাসে। এই সময় লেনদেন বন্ধ থাকে বাবু। কোনো কিছুর সন্ধান পাওয়া গেল না, তবু আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননী হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সব সময় বলে, বাইরের চেহারা বা কথাবার্তার দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে।
ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুস্ত্রী ভদ্রবেশী লোকের মধ্যেও সমাজের কণ্টকস্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এ আমি যে কতবার দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখছিলাম। তাকে বললাম, আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বের করতে পারি আপনি খুব খুশি হবেন। সে প্রায় কেঁদে বলল, খুশি কি? আমি আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারি না, সত্যি বলছি। নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। আমার সঙ্গে সঙ্গে আসুন আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন তো বাড়ির পেছন দিকটা একবার দেখে আসি। ওদিকটা বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন দেখি। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনে, পাড়াগায় যেমন হয়ে থাকে। বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহু কাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছন্ন হয়ে গেছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে, জেলা বোর্ডের অনুগ্রহে ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিন আগের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা মুথে ঘাসের ঢাকা। বর্ষায় যে ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে তার ওপর পায়ের দাগ থাকা অসম্ভব। আমার মনে হলো খুনি রাতে এসেছিল ঠিক এই পথে। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে কখনোই সে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করেছে? আপনি? গাঙ্গুলি মশাইয়ের ছেলে আশ্চর্য হয়ে বলল, না, আমি এই জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? আচ্ছা, আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করেছে দেখুন তো, এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটাকে। তাছাড়া এতগুলো শেওড়া ডালের মধ্যে একটা মাত্র ডাল ভাঙা। মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে এভাবে একটা ডাল কেউ ভাঙবে? আপনার দেখবার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে ডালটা ভাঙা হয়েছে? অনেকদিন আগে কি? দেখুন দেখুন। খুব বেশি দিন আগে নয়, মুচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিনের আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব, একটা কাটারি বা দা জাতীয় কিছু। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ সে বুঝতে পারছে না। সে পেছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বলল, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল। ফুলটার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল বলল, এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, আন্দাজও করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাওয়ার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমায় বললেন তার দ্বারা যতদূর সাহায্য হওয়ার সম্ভব তা তিনি করবেন। আমি বললাম,
আপনি এ সম্পর্কে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয় এক্ষেত্রে। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ টমানও দিতে পারে। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আরেকটা উদ্দেশ্য আসছে, বুঝছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তা আর বুঝিনি মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে, এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো। ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো ননীকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকাটা দরকার। দারোগা বাবু বললেন, দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখুন। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননীর হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখা নয়। সরফরাজ তরফদারের লেখাও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখটা দেখুন। তবে খুনের অনেক দিন আগে লেখা হয়েছে, 4-5 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস তবে আপনাকে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। কি এটা? কি জিনিসটা তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন। এই বলে শেওড়া গাছের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি দেখে সরে পড়েছে। যাওয়ার সময় অভ্যেসের বসে শেওড়া ডালের দাঁতন করেছে। দারোগা মশাই হো হো করে হেসে উঠে বললেন, আপনারা যে দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন। এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া। আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের বাক্সের কাঠিকে সূত্র ধরে আসামিকে ধরেছে। দারোগাবাবু হাসতে হাসতে বললেন, বেশ বেশ বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম, তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্পর্ক আছে, এটা আমার বিশ্বাস। কিরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তার দলের লোকেরা এই কাঠের পাতখানা কি সে কথা পরে বলব। আরেকটা সন্ধান দিয়েছি দাঁতন কাঠিটা। কি সেটা এই, দোষীরা বা দোষীর দলের কারোর দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই, সে এই রকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না, এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্তানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা এই সব গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এ লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করব। এটা আসামে মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়ামের মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলোর মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনার একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র, দেবতার প্রতীক। আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে এই কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রুসদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, এই শেওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হচ্ছে? ভালো করে দেখে দেব?
আচ্ছা বসো। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের ঘরে। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে, গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক অনুমানের উপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। বললাম, শোনো ননী, আবার এলাম তোমায় জ্বালাতে, কতগুলো কথা জিজ্ঞেস করি। জি আগে বলুন বাবু। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সেই রাতে তুমি কোথায় ছিলে? ননীর মুখ বিবর্ণ হয়ে গেল। বলল, আগে বলো কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, সামটায় শ্বশুর বাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানেই বিশ্রাম নিয়েছিলাম। তখন কেউ সেখানে ছিল না? খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, সে তো অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমার তো পাটনি চিনে রাখিনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে ওই গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। তার মুখে শুনেছিলে, তার নাম বলো। ঠিক মনে পড়ছে না, বোধহয় ওই হারু কাপালি। হ্যাঁ। তার কাছে গিয়ে প্রমাণ দিতে পারবে? ননী ইতস্তত করে বলল, আগে বাবু ঠিক তো মনে নেই, যদি হারু না হয়। ননীর কথায় আমার সন্দেহ আরও বাড়ল। সেই রাতে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম ননী সম্প্রতি কলকাতায় গিয়েছিল, আজ 2 দিন হলো এসেছে। ননীকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর, নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা, ঘোরপ্যাঁচ জানে বলে মনে হলো না। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি মহিন? বাবু, ননী ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজের হার তৈরি করে নিয়েছে, আজ ওই 3-4 দিন আগে। দাম কত? 27 টাকা করে ভরি, হিসাব করুন। টাকা নগদ দিয়েছিলি? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ। টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার না? আমার সঙ্গে তুমি চলো রানাঘাট আজ। বেলা 3টের ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবল বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া রুক্ষর স্বরে বললাম, সেদিন এই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছে 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়, ভাবলো এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। সে ভয় ভয়ে বলল, হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমি ওকে দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার ভয় নেই? চুরির ব্যাপার নয়, মহিনের কোনো দোষ নেই, তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বের করো। মহিন বলল, পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই, বাবু বলেছেন টাকা যদি থাকে দেখান বাবুকে। কিন্তু বাবু একটা কথা, টাকা তো সব সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে? সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক তুমি টাকাটা বের করো। শীতল পোদ্দার টাকা বের করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে,
বলল, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রি তহবিল আমাদের আলাদাই থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। বাবু, এগুলো পুরনো টাকা, ওটা তো তা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথা শুনে। মহিন সাকরার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। তুমি কি করে জানলে পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে পুরনো কঙ্কাল ধরা রূপো দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন। কতদিনের পুরনো টাকা এটা? 20-25 বছরের। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বছরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। বললাম, মাটিতে পোঁতা টাকা বলে ঠিক মনে হচ্ছে। নিশ্চয়ই বাবু, পেতলের হাড়িতে পোঁতা ছিল, পেতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এই টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে টাকা চাইবে, মনে থাকে যায়। শীতল পোদ্দার আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে অনুনয়ের সুরে বলল, দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক আর খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু, বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। বললাম, কি মহিন, আমার ভয় কি? তুই তো গাঙ্গুলি মশাইকে খুন করনি? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু! দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে। কেন ওরা তো ভয় হলো কিসের? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সেই বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নয়তো পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এই সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পরে আদৌ সে সন্দেহ না থাকবারই কথা, কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন সাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মিশমিদের কবচ অবলম্বনে কবচের অভিশাপ। গল্পের সূত্রধার আমি ইভান সরকার। কথকের ভূমিকায় সায়ন্তন, অন্যান্য চরিত্রে রক্তিম, পার্থ, আর্য, আকাশ, দিব্যেন্দু, সৌরভ, শুভাশিস, অমিত, বর্ষা, দেবস্মিতা, তৃষা, মলয়, সৌমদ্বীপ ও আমি ইভান। স্ক্রিপ্টিংয়ে সায়নদীপ, শব্দ সংযোজনে সুদেশনা, আবহে সায়ন, মোশন ও ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনা ও পোস্টার ডিজাইনে সৌমদ্বীপ গুঁই। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।